দেখো পড়া হচ্ছে সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসরণ। এটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে। তো দেখো এটা কাঁচ ফলক। এই কাঁচ ফলকের ক্ষেত্রে ধরো এই বাইরের মাধ্যমটা এ মাধ্যম, এটা হচ্ছে জি মাধ্যম, মানে কাঁচ গ্লাস। এটা আর একটা মাধ্যম এ, মানে এটা বায়ু মাধ্যম, এ মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম, এটা বায়ু মাধ্যম, এটা জি মাধ্যম। এখানে আলোক রশ্মির প্রতিসরণ হবে। প্রতিসরণটা কীভাবে হয় দেখো, এখানে একটা অবিলম্ব টানলাম, একটা আলোক রশ্মি এই তলে আপতিত হলো। তাহলে এটা যেহেতু লঘু মাধ্যম আর এটা যেহেতু ঘন মাধ্যম, মানে এটা এ মাধ্যমটাকে লঘু মাধ্যম ধরছি, এটা ঘন মাধ্যম। তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের নিয়ম কি? আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে আসে। তাহলে অবিলম্বের দিকে সরে আসে মানে এখান থেকে এটা এইভাবে সোজা না গিয়ে এটা এখান থেকে কী আসবে, এইভাবে এখানে চলে আসবে। ঠিক আছে? তাহলে এখানে আবার একটা অবিলম্ব টানলাম, এটা হচ্ছে এখন ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। তাহলে ঘন থেকে লঘুতে, অবিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে? তাহলে এখানে এটাও তো এ মাধ্যম লঘু মাধ্যম, এটাও এ মাধ্যম লঘু মাধ্যম। যেহেতু এই দুটো মাধ্যম একই, যেহেতু এই দুটি মাধ্যম একই, তাই এই যে আপতিত রশ্মি আর এখান থেকে যে রশ্মিটা নির্গত হচ্ছে, এই দুটো রশ্মি পরস্পরের সমান্তরাল হবে। এবং সঙ্গে সঙ্গে এই কোণটা যদি I1 হয় আর এই কোণটা যদি I2 হয়, এই দুটো কোণও কী হবে? সমান হবে। তোমরা আগে প্রমাণ করেছো, তাই তো? তাহলে আগে যেমন প্রমাণ করেছো তখন কী হয়েছিল, এখানে আপতন কোণ I1, এখানে নির্গমন কোণ I2, এই দুটো সমান হয়েছিল। এই দুটো সমান কতক্ষণ হবে না, যখন দুটো মাধ্যম একই হবে তখনই সমান হবে। আর দুটো মাধ্যম যদি আলাদা হয় তাহলে কখনই সমান হবে না। দুটো মাধ্যম একই হতে হবে, তবেই সমান হবে। এবার দেখুন, এখানে এটা I1, এই বিন্দুতে এই কোণটা আপতন কোণ, আর এখানে R1, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এই বিন্দুতে এটা তো, এই বিন্দুতে এখানে R2 ধরলাম, এই R2টা হচ্ছে আপতন কোণ, আর এখানে I2 হচ্ছে প্রতিসরণ কোণ। পুরোটার সাপেক্ষে এটা হচ্ছে I1 আপতন কোণ, আর এখানে I2 হচ্ছে নির্গমন কোণ। পুরোটার সাপেক্ষে নামকরণ করে দাও, এটা P, এখানে Q, এই বিন্দুটা R, আর এখানে S। দেখো এখানে আলোক রশ্মি সোজা না এসে এখান পর্যন্ত এসছে, এদিকে এসছে। কিন্তু এখানে এই যে কাঁচ ফলকটা আছে, এই কাঁচ ফলকটা যদি না থাকতো তাহলে আলোক রশ্মি ডট ডট লাইন বরাবর আসতো। তাহলে এখানে এই আলোক রশ্মিটা এখানে না এসে কোথায় এসছে? এই জায়গায় এসছে। তাহলে কতটা কোণে পরিবর্তন, কতটা সরে গেছে না, এখান থেকে এটা যোগ করে দাও, এখান থেকে এই পর্যন্ত সরেছে। এটা হচ্ছে এক্স, এই যে আর এক্স, এই আর এক্স পরিমাণ পাশের দিকে সরেছে। এই আর এক্সকেই বলছি আমরা পার্শ্ব সরণ। এই আর এক্সকে বলছি আমরা পার্শ্ব সরণ। এখানে আমরা এই পার্শ্ব সরণের রাশিমালাটা প্রতিষ্ঠা করব। তার আগে প্রমাণ করব I1 সমান I2, যেটা তোমরা ক্লাস 10-এ প্রমাণ করেছো। এটাকে আমরা এখন প্রথমে প্রমাণ করছি, তারপরে আর এক্স সমান, মানে আর এক্সের মান নির্ণয় করছি। বোঝা গেল কি বললাম? তো প্রথমে দেখো, এই যে কিউ বিন্দু আছে, এই কিউ বিন্দুতে স্নেলের সূত্র বসাবো। আচ্ছা, ঘন মাধ্যমটাকে μ2, আচ্ছা পরে লিখব। তাহলে এখানে এটা হচ্ছে এ মাধ্যম, জি মাধ্যম। তো কিউ বিন্দুতে স্নেলের সূত্র বসাও, মানে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তাহলে এ মিউ জি, তাহলে যদি আমরা এ মিউ জি লিখি, তাহলে এ মিউ জি মানে এ মাধ্যমের কোণ, মানে এ মাধ্যমের সাইন আগে বসবে, উপরে বসবে, আর নিচে জি মাধ্যমের সাইন বসবে। এ মাধ্যমের সাইন কী আছে? I1, তাহলে এখানে সাইন I1 বাই এখানে সাইন কি হচ্ছে R1। এবার আমরা কোন বিন্দুতে বসাবো? এটা কিউ বিন্দুতে হলো। আমরা এখানে আর বিন্দুতে স্নেলের সূত্র বসাবো। তাহলে আর বিন্দুতে স্নেলের সূত্র বসালে আমরা জি মিউ এ করতে পারি, এ মিউ জি, যেটা ইচ্ছে করতে পারি। সাপোজ জি মিউ এ করছি, তাহলে এখানে আর বিন্দুতে যদি স্নেলের সূত্র বসানো হয় তাহলে জি মিউ এ ইকুয়ালস টু জি মিউ এ। তার মানে জি মাধ্যমের কোণটা আগে বসবে, তারপরে এ মাধ্যমের কোণ। তাহলে জি মাধ্যমের কোণ কী আছে? R2, আর এটা হচ্ছে I2। তাহলে সাইন R2 বাই সাইন I2। ওকে, আমরা আগের দিন পড়েছিলাম যে এ মিউ জি, দেখো আমরা জানি এ মিউ জি ইকুয়ালস টু 1 বাই জি মিউ এ, এটা জানি, আমরা প্রমাণ করেছি। দুটো মান বসিয়ে দাও। তাহলে এ মিউ জি কত আছে? সাইন I1 বাই সাইন R1। তাহলে সাইন I1 বাই সাইন R1 ইকুয়ালস টু 1 বাই, এর ক্ষেত্রে কি লিখতে পারি? সাইন R2 বাই সাইন I2। এটা উল্টে যাবে, সমান সাইন I2 বাই
সাইন R2। এখানে দেখো এই ছবিতে এই যে এটা তো লম্ব, এটাও লম্ব, তাহলে এই দুটো লম্ব সমান্তরাল সরলরেখা, সঙ্গে কিউ আরটা কি ভেদক, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা কী কোণ, একান্তর কোণ, একান্তর কোণ সমান হবে, মানে R1 R2 সমান হবে। তাহলে এক্ষেত্রে তাহলে আর সাইন R2 আর সাইন R1 সমান, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি সাইন I1 ইকুয়ালস টু সাইন I2, তার মানে I1 ইকুয়ালস টু I2। I1টা আপতন কোণ আর I2টা হচ্ছে নির্গমন কোণ, যেখানে আপতন কোণ এবং নির্গমন কোণ সমান। একটা কাঁচফলকে যে আলোকরশ্মিটা আপতিত হচ্ছে আর যে আলোকরশ্মিটা নির্গত হচ্ছে, এই দুটো সবসময় সমান হয়। কতক্ষণ সমান হয়? যখন দুটো মাধ্যম সর্বদা একই হয়, ঠিক আছে। মাধ্যম দুটো আলাদা হলে কিন্তু এখানে I1 আর I2 সমান হবে না। যাই হোক, এরপরে আমরা পার্শ্ব সরণের রাশিমালা প্রতিষ্ঠা করছি। পার্শ্ব সরণ বলতে RX, এই মান নির্ণয় করতে হলে প্রথম থেকে প্রমাণ করে আসতে হবে, মানে যেখান থেকে প্রমাণ শুরু করা হয়েছে ওখান থেকে শুরু করে আসতে হবে। তো এর মানটা নির্ণয় করছি RX। তাহলে এটা নির্ণয় করার জন্য প্রথমে সাইন RQX কোণটা ধরছি, সাইন RQX। সাইন RQX, সাইন RQX কোণ এটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা আর অতিভুজ হচ্ছে এইটা, মানে RX বাই QR, RX বাই QR, RX বাই QR। তাহলে এখান থেকে RX ইকুয়ালস টু QR ইন্টু সাইন অফ RQX কোণ। এখন এই ছবিতে দেখো এখানে এই যে কোণটা, এই কোণটার মান কত? নিশ্চয়ই I1 মাইনাস R1 হবে, মানে চ্যুতিকোণ যেটা। তাহলে I1 মাইনাস R1 সমান QR ইন্টু সাইন অফ I1 মাইনাস R1। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার এই QR এর মান বের করবো, এটা এই ছবি থেকে বের করছি, এখানে এই ছবিটা, এই ত্রিভুজটা থেকে এটাকে T ধরলাম, TQR। এই TQR ত্রিভুজ থেকে এই কোণটা বের করবো R1, cos R1 বের করবো। cos R1 মানে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কোণটা এটা আর অতিভুজ কোণটা এটা। তাহলে cos R1 সমান TQ বাই QR। তাহলে কোন ত্রিভুজটা? ত্রিভুজ TQR থেকে এখান থেকে কার মান বের করবে? cos R1। তাহলে cos R1 সমান ভূমি বাই অতিভুজ TQ বাই QR, TQ বাই QR। TQ ডিস্টেন্সটা কত ধরে নিচ্ছি, ওই যে TQ, এই যে বেদটা, এই বেদটাকে ফলকের বেদটাকে ধরলাম D। তাহলে সমান D বাই QR। এখান থেকে QR ইকুয়ালস টু D বাই cos R1। এবার এখান থেকে আচ্ছা এটা একটু QR বের করলাম, আমার cos R1 ঠিকই ছিল না, QR ইকুয়ালস টু D বাই cos R1, ঠিক আছে। এই QR এর মানটাকে কোথায় বসাবো? এই যে 1 নম্বর সমীকরণ এখানে বসাবো, 1 নম্বরে সেইদিকে বসাচ্ছি। তাহলে RX ইকুয়ালস টু ছিল QR ইন্টু সাইন অফ I1 মাইনাস R1, এটা ছিল তো। এবার QR এর মানটা তাহলে D বাই cos R1, এটা ইন্টু সাইন অফ I1 মাইনাস R1 সমান D ইন্টু সাইন A মাইনাস বি সূত্রে বসাও। সাইন A মাইনাস বি সূত্র বলতে সাইন A cos B মাইনাস cos A সাইন B। তাহলে সাইন A cos B মাইনাস cos A সাইন B বাই cos অফ R1। এটাকে বিচ্ছেদ করো, তাহলে D ইন্টু সাইন I1 মাইনাস যা আছে পুরোটা লিখব, cos I1 ইন্টু সাইন ইন্টু সাইন R1, cos I1 ইন্টু সাইন R1 বাই cos R1। এটা থাকলো, এখানে পরে মান বসাবো। দেখো আমরা প্রথমে পড়েছিলাম A মিউ জি, এটা একটা সমীকরণ ধরো 2 নম্বর, ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1, এটা পড়েছিলাম। তাহলে এখানে এই যে A মিউ জিকে লিখতে পারি মিউ জি বাই মিউ এ, লিখে যেতে পারে, সমান সাইন I1 বাই সাইন R1। এই মিউজিটাকে ঘন ধরলাম,
মানে মিউ জিটা ঘন মাধ্যম যার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। মিউ এটাকে লঘু মাধ্যম ধরলাম যার প্রতিসরাঙ্ক মিউ, যার প্রতিসরাঙ্ক 1। লঘু মাধ্যম মানে বায়ু মাধ্যম ধরলাম, দিলে প্রতিসরাঙ্ক 1। তাহলে এটাকে যদি এখানে বসানো হয় তাহলে কী পাবো, মিউ ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1, মিউ ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1। এখান থেকে সাইন R1 বের করবো, তাহলে সাইন R1 ইকুয়ালস টু সাইন I1 বাই মিউ। এরপর এখান থেকে এই মানটা আমরা বসাবো, এখান থেকে আবার কস R1 বের করছি, কস R1, কস R1 ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার R1, মান বসে দেবো, সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার I1 বাই মিউ স্কোয়ার, সমান রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1 পুরোটা বাই মিউ। এই যে কস R1 আর এখানে যে সাইন R1, এই দুটো মানকে আমরা বসাবো কোথায়, এই সমীকরণে বসাবো। তাহলে এখন পার্শ্ব সরণ Rx ইকুয়ালস টু এই সমীকরণে ডি ইন্টু সাইন I1 মাইনাস, আচ্ছা ওই মানটা এই সমীকরণে 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। দেখো তাহলে Rx সমান ডি ইন্টু সাইন I1 মাইনাস কস I1 ইন্টু সাইন R1 বাই কস R1, এই সমীকরণটাই আছে। এখানে মান বসাচ্ছি ডি ইন্টু সাইন I1 ইন্টু মাইনাস কস I1, যেমন ছিল তেমন লিখলাম কস I1 ইন্টু সাইন R1, সাইন R1 এর মান কী ছিল, সাইন I1 বাই মিউ, সাইন I1 বাই মিউ, তাহলে সাইন I1 বাই মিউ বাই কস R1, কস R1 এর মান এটা বসাও, তাহলে রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1 পুরোটা বাই মিউ। এই মিউ ক্যান্সেল হয়ে যাবে, সাইন I1 আর সাইন I1 কমন নিচ্ছি, তাহলে ডি ইন্টু সাইন I1 ইন্টু 1 মাইনাস কস I1 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1। কাটাকাটি করার পরে এই সমীকরণটা এলো, এটাই হচ্ছে পার্শ্ব সরণের রাশিমালা। ঠিক আছে, এটা পার্শ্ব সরণের রাশিমালা। যদি পার্শ্ব সরণের রাশিমালা বলে তাহলে এই পর্যন্ত ক্যালকুলেশন করলে হবে। পার্শ্ব সরণের রাশিমালা এই পর্যন্ত যদি ক্যালকুলেশন করো তাহলে হবে, এর চেয়ে বেশি ক্যালকুলেশন না করলে চলবে। পরের টপিক পড়ছি, বস্তু ঘন মাধ্যমে আর চোখ লঘু মাধ্যমে থাকলে প্রতিবিম্বের আপাত সরণ। মানে ধরো জলের তলায় মাছ আছে, তাকে আমরা উপর থেকে দেখব, সেই যে কন্ডিশনটা সেটাকে আমরা বলতে চাইছি। ধরো এখানে একটা প্রকৃত বস্তু আছে ঘন মাধ্যমে, আমরা বস্তু ঘন মাধ্যমে থাকবে বলেছে, এদিক থেকে এটাকে ধরলাম ঘন মাধ্যম, যার প্রতিসরাঙ্ক হচ্ছে ধরলাম মিউ2। ওপরটা ধরলাম লঘু মাধ্যম, যার প্রতিসরাঙ্ক ধরলাম মিউ1। এখানে একটা বস্তু আছে, এটা কত গভীরতায় আছে পরে বলছি, ধরো ডি গভীরতাই ধরবো। তো এখানে একটা বস্তু আছে পি বিন্দুতে, এ বিন্দু, এখান থেকে একটা আলোক রশ্মি সোজা কী হবে, উপরের দিকে বেরিয়ে যাবে, অবিলম্ব হবে লম্বের নিয়ম অনুযায়ী। আর আমরা যদি জলের তলায় মাছকে দেখতে চাই তাহলে জলের স্থল থেকে দেখব, মানে পুকুর পাড় থেকে দেখব, তাহলে সেটা নিশ্চয়ই তির্যক হবে এখান থেকে। তাহলে যে তির্যক হবে পড়ে আলোক রশ্মি, তাহলে এখান থেকে ধরলাম এটা কোথায় পড়লো, এরকম জায়গায় পড়লো, এখানে অবিলম্বটা না, অবিলম্ব। তাহলে এখানে তির্যকভাবে পড়ার অর্থ দেখো, এটা ঘন ছিল, এটা লঘু ছিল, তাহলে এখানে আলোক রশ্মি লঘু ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের নিয়ম কী, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে মানে এইভাবে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে মানে এইভাবে দূরের দিকে সরে যাবে। তাহলে এখানে যদি একজন ব্যক্তি চোখ রাখে তাহলে তার মনে হবে না যে বস্তুটা এখানে আছে, তার মনে হবে যদি ডট ডট করে পিছনের দিকে বাড়াই, যেখানে ছেদ করবে, ধর এই জায়গায় ছেদ করেছে, মনে হবে এইরকম জায়গায় কে আছে, বস্তুটা আছে, মানে মাছ আছে এরকম জায়গায়, পি কিউ। মানে আমরা জলের তলায় যে জায়গায় মাছটাকে দেখি সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটায় দেখি, কিন্তু প্রকৃতভাবে সে এখানে অবস্থান করে, মানে আমরা যে জায়গাটা দেখি সেটা তার আপাত অবস্থান। আমাদের নির্ণয় করতে হবে এখান থেকে এই যে সরণটা হয়েছে এটা আপাত সরণ, এই আপাত সরণের মানটা আমাদের এখন নির্ণয় করতে হবে। এটাকে এ বিন্দু নাম দিয়েছি, এটা বি বিন্দু নাম দিচ্ছি, এটা এন আছে, এটা এন ডট আছে, এটাকে সি বিন্দু বলছি, এটাকে ডি বলছি।
দেখো এই আলোক রশ্মিটা এখানে পড়েছে, আপতিত হয়েছে, তাই তো? তাহলে আপতিত হয়েছে মানে এই কোণটা কত? এটা আপতন কোণ হবে আই, আর এটা অভিলম্ব এখান থেকে প্রতিসৃত রশ্মি, তাহলে এই কোণটা কত হবে? প্রতিসরণ কোণ। আর এই কোণটা যেহেতু আই, এই কোণটা কী হবে? আই। কেন? এটার সঙ্গে এটা সমান্তরাল সরলরেখা, এটা ভেদক। আবার এটা যদি সমান্তরাল হয়, আবার এটা যদি ভেদক হয়, তাহলে এই আর এই কোণটা আর হবে। ঠিক আছে, এবার আমরা প্রমাণ করব। এটা তো এলে μ2 বলেছি, এটাকে μ1 বলেছি, এটা 1 নম্বর মাধ্যম আর এটা 2 নম্বর মাধ্যম। এবার প্রমাণে যাচ্ছে একেবারে ডাইরেক্ট। দেখো আমরা প্রথমে লিখছি এই যে সি বিন্দু আছে, সি বিন্দুতে স্নেলের সূত্র বসাবো। তাহলে সি বিন্দুতে স্নেলের সূত্র অনুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী, সি বিন্দুতে স্নেলের সূত্রানুযায়ী 1μ2 লিখছি। 1μ2 যা ইচ্ছা লিখতে পারি। 1μ2 সমান 1μ2 কথার অর্থ 1 নম্বরের সাইন আগে বসবে, নিচে বসবে 2 নম্বরের সাইন। তাহলে সি বিন্দুতে 1 নম্বর মাধ্যম কোনটা? এটা এর কোণ কি আছে? আর। তাহলে সাইন আর বাই সাইন আই, সাইন আর বাই সাইন আই সমান মান বসিয়ে দিচ্ছি। আর মানে এন সি ডি কোণ, তাহলে সাইন অফ এন সি ডি কোণ বাই সাইন অফ কী হবে? এটা এন ডট সি পি, তাহলে এন ডট সি পি কোণ সমান এখানে, তাহলে এই কোণটার জায়গায় তাহলে এই কোণটা লিখবো এ কিউ সি, তাহলে সাইন অফ এ কিউ সি, আর এটা সাইন অফ এপিসি, সাইন অফ এ পি সি। এটা কেন হলো পাশে লিখে দিতে পারো যে এই দুটো সমান্তরাল সরলরেখা আর এটা ভেদক নাকি, মানে বিপি সমান্তরাল এন এন ডট সঙ্গে ভেদক যথাক্রমে কে কে? সি কিউ এবং সি পি, ভেদক যথাক্রমে সি কিউ এবং সিপি। এবার এ কিউ সি এই যে কোণটা, এখান থেকে এই ত্রিভুজটা থেকে আমরা এর কোণানুপাত নির্ণয় করব। তাহলে সাইন এ কিউ সি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে সি এ সি বাই সি কিউ। আবার এই ত্রিভুজটা থেকে আমরা কী লিখতে পারবো? সাইন অফ এপিসি কোণ মানে লম্ব এটা, অতিভুজ এটা, মানে এসি বাই সিপি, তাহলে সমান এসি বাই সি কিউ বাই এসি বাই সিপি সমান সিপি বাই সি কিউ। দেখো এখানে ছবিতে এই যে এই দুটো বিন্দু দূরে দূরে আছে, এ আর সি। এখানে সিপি আর এপি কি সমান? সিপি আর এপি সমান নয়, এদের মধ্যে একটা ব্যবধান আছে। কিন্তু এই সি বিন্দুটা যত এর কাছাকাছি হবে, এই সি বিন্দুটা যত এর কাছাকাছি আসবে, তত এপি আর সিপি সমান হবে। একই রকমভাবে এ কিউ আর সি কিউ সমান নয়, এই এ আর সি যত কাছাকাছি অবস্থিত হবে তত এ কিউ সি কিউ সমান হবে। সেই মানগুলো এখানে বসে দিচ্ছি। তাহলে সিপির জায়গায় লিখছি এপি আর সিকিউ জায়গায় লিখছি এ কিউ। এটা কখন? না এ এবং সি বিন্দু খুব কাছে হলে, এ এবং সি বিন্দু খুব কাছে হলে। এখানে এই যে 1μ2 লিখছিলাম, এটা একটু চেঞ্জ করছি, তাহলে এটা সমান লিখতে পারি μ2 বাই μ1। এই μ2টাকে ঘন ধরলাম, μ2 যদি ঘন হয় তাহলে μ2কে μ লিখছি, আর μ1টাকে লঘু ধরছি, বাই ধরে তার মান কত লিখছি? 1। তাহলে এটা সমান কি? μ, তাহলে এটা μ। তাহলে এখানে μ সমান এপি বাই এ কিউ। এই ছবিতে দেখো এই যে এপিটা কি? প্রকৃত গভীরতা, আর এ কিউটা কি? আপাত গভীরতা। তাহলে এপি বাই এ কিউ কথার অর্থ প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তাহলে এখান থেকে μ সমান তাহলে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। এটা দিয়ে ম্যাথ আছে, এই সমীকরণটা মনে রাখবে। এবার μ সমান তাহলে এপি বাই এ কিউ ছিল, এই যে এপি প্রকৃত গভীরতা, এটাকে ডি ধরছি, তাহলে ডি বাই এ কিউ। তাহলে এখানে ডিটা কি? এপি, যেটা হচ্ছে প্রকৃত গভীরতা। তাহলে এখান থেকে এ কিউ সমান ডি বাই মিউ, এ কিউ সমান ডি বাই মিউ। তাহলে এখানে আমরা বার করব এই পি কিউর মানটা। এই পি কিউটা আপাত সরণ, তাহলে এখান থেকে আপাত সরণ পি কিউ সমান এপি মাইনাস এ কিউ।
এপি মাইনাস এ কিউ সমান এপিটা কত ডি আর এ কিউটা কত বের করেছি ডি বাই মিউ সমান ডি ইন্টু 1-1/μ। এটাই আপাত সরণের রাশিমালা। আপাত সরণ পি কিউ সমান ডি ইন্টু 1-1/μ। যদি এরকম কোনো প্রমাণ পড়ে, যদি এরকম কোশ্চেন পড়ে, তাহলে এই পর্যন্ত প্রমাণ করতে হবে এবং এটা ইম্পর্ট্যান্ট প্রমাণও। আরও একটা প্রমাণ আছে করছি, তো আশা করি বুঝতে পেরেছ, ভালো করে বুঝবে। এর পরের প্রমাণটাও একই রকম, এর পরের প্রমাণটাও পুরো সেম টু সেম করছি। আমরা পরের প্রমাণটাতে যাচ্ছি, যে ক্ষেত্রে বস্তুটা লঘু মাধ্যমে থাকবে আর আমরা ঘন মাধ্যম থেকে দেখব। যেমন আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে নক্ষত্র দেখি, এটা তার ক্ষেত্রে প্রমাণ। তো সেই প্রমাণটা করছি, এটা কম বলবো, ফটাফট লিখে দেবো, কেন আগের মতো একই রকমই হবে। ধরো এটা একটা বস্তু লঘু মাধ্যমে আছে, এটা লঘু মাধ্যম, এই দিকটা লঘু যার প্রতিসরাঙ্ক ধরো μ1, এটা হচ্ছে ঘন যার প্রতিসরাঙ্ক হচ্ছে μ2। তাহলে একটা আলোক রশ্মি সোজা উপরের দিকে যাবে, সোজা বেরিয়ে যাবে, আর একটা তির্যকভাবে পড়বে, এখান থেকে তির্যকভাবে এখানে পড়লো। তাহলে এখান থেকে এটা, তাহলে এটা যদি লম্ব হয়, এটা লঘু এটা ঘন, লঘু থেকে ঘন মাধ্যমের প্রতিসরণের নিয়ম কি, প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে সরে আসে, তাহলে এটা সোজা না গিয়ে অবিলম্বের দিকে এরকম সরে আসবে। তাহলে এখানে যদি কোনো দর্শক চোখ রাখে, তাহলে সে দেখবে কোথায়, তার মনে হবে বস্তুটা আছে কোথায়, বস্তুটা আছে হচ্ছে এই জায়গায়। মানে আমরা যেখানে দেখি সেটা কাছে দেখি, দূরে দেখি, কিন্তু সে কিছুটা কাছে থাকে, অনেকটা কাছে থাকে। মানে আমরা নক্ষত্রকে যে অবস্থানে দেখি সেটা অনেকটা বেশি দূরে দেখি, কিন্তু যতটা দূরে দেখি তার থেকে কিছুটা কাছে থাকে। যাই হোক, এটা প্রকৃত অবস্থান, এটা তার আপাত অবস্থান। এই পি কিউ যে আপাত সরণ, এটা আমরা নির্ণয় করব। ধরো এটা এ, এটা বি, এটা সি, এখানে ডি, এন ডট। দেখো আলোক রশ্মি, এই আলোক রশ্মিটা এই বিন্দুতে আপতিত হয়েছে, এই আলোক রশ্মি এই বিন্দুতে আপতিত হয়েছে। তাহলে এখানে আপতিত হয়েছে মানে এই কোণটা আপতন কোণ আই, এটা লম্ব, এখান থেকে এটা প্রতিসরিত হয়েছে, তাহলে এই কোণটা কী হবে আর, এটা যেহেতু আই তাহলে এই কোণটা কত হবে আই, আর এই কোণটা যেহেতু আর, তাই এই কোণটা হচ্ছে আর। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে এই পি কিউর মান। এখানে আমরা 1μ2 বা 2μ1 যা ইচ্ছা বসাই। যদি আমরা 1μ2 ধরি, তাহলে 1μ2 = এই 1μ2টা কোথায় বসাচ্ছি, সি বিন্দুতে। সি বিন্দুতে 1μ2-র 1 কোণটা এটা আর 2 কোণটা এটা। তাহলে এখানে আপতন কোণ কোনটা I1, প্রতিসরণ কোণ কোনটা আর, মানে এটা আই, এখানে আর, মানে সাইন আই বাই সাইন আর। এবার সাইন আইয়ের মানটা বসে দিচ্ছি NC/P, সাইন এন ডট CP বাই সাইন, এখানে আর কোণের মান হচ্ছে এটা NCD, এটা তাড়াতাড়ি লিখে দিচ্ছি, আর সাইন, তাহলে NCP, এটা মানে হচ্ছে APC, সাইন অফ APC বাই সাইন অফ, তাহলে এটা জায়গায় লিখবো এটা কি, এটা AQC, সাইন অফ AQC। কোন অনুপাতে বসাও, তাহলে সাইন APC মানে লম্ব বাই অতিভুজ, মানে AC/CP, আর এইটার ক্ষেত্রে AC/CQ। তাহলে এখানে AC/CP বাই AC/CQ সমান CQ/CP সমান, দেখো CQ/CP। এবার এই যেটা বলেছিলাম একটু আগে, CP আর AP সমান নয়, কিন্তু সমান হবে যদি এই দুটো বিন্দু কাছাকাছি হয়। CQ আর APও সমান নয়, কিন্তু সমান হবে যদি এরা ক্লোজ হয়। তাহলে এখান থেকে লিখতে পারি AQ/AP। এটা কখন হবে না, যখন A এবং C বিন্দু দুটি খুব কী হবে, কাছে হবে, ঠিক আছে, AP/AQ। এবার এদিকে যেটা করেছিলাম, তাহলে এটা μ2/μ1, এটা μ2/μ1। এবার μ2টা কি ঘন মাধ্যম, আর μ1টা হচ্ছে লঘু মাধ্যম, তাহলে μ2 ঘন মাধ্যম বলে একে আমরা মিউ ধরে নিচ্ছি, আর μ1 লঘু মাধ্যম বাই ধরে একে আমরা 1 ধরছি। তাহলে এটা কী আসবে μ/1, তাহলে মিউ সমান AQ/AP, মিউ সমান AQ/AP। তাহলে মিউ সমান, AQটা প্রকৃত না আপাত গভীরতা, আপাত,
তাহলে আপাত গভীরতা বা উচ্চতা বাই প্রকৃত গভীরতা বা উচ্চতা, এগুলো মনে রাখবে, অঙ্কে আছে। ঠিক আছে, নেক্সট এখান থেকে মিউ সমান এ কিউ বাই, এই এপিটা প্রকৃত গভীরতা, তাকে ডি ধরলাম। তাহলে এখান থেকে এ কিউ সমান মিউ ডি। তাহলে এখানে আপাত সরণ কত? আপাত সরণ পি কিউ বের করবো, যেখানে এপিটা প্রকৃত গভীরতা ডি। তাহলে পি কিউ সমান এ কিউ মাইনাস এপি। তাহলে এখান থেকে আপাত সরণ পি কিউ সমান এ কিউ মাইনাস এপি। এ কিউটা কত? এ কিউটা মিউ ডি, আর এপিটা হচ্ছে ডি, সমান ডি ইন্টু মিউ মাইনাস ওয়ান, ডি ইন্টু মিউ মাইনাস ওয়ান। এটা হচ্ছে তোমাদের, মানে যদি বস্তুটা যদি লঘু মাধ্যমে থাকে আর আমরা যদি চোখ দিয়ে দেখি ঘনমাধ্যম থেকে, তাহলে তার আপাত সরণের রাশিমালা। এবার আমরা আগে যে প্রমাণটা করলাম সেখানে কি বললাম না, যখন আমরা একটা মাছকে দেখি, মাছটাকে তার যে অবস্থায় দেখি সেই অবস্থাটা কি, সেই অবস্থাটা হচ্ছে তার প্রকৃত অবস্থাটা এটা, কিন্তু দেখি আমরা আপাত অবস্থানে। তাহলে এরকমভাবে যদি আমরা একটা জলের তলে, মানে একটা ধরো জলের বালতি আছে, সেই জলের বালতিতে আমরা যদি একটা ডাং মানে লাঠি ঢুকিয়ে দিই, লাঠি ঢুকিয়ে দিলে কি হবে? লাঠিটাকে বাঁকা বলে মনে হবে, মনে হচ্ছে ভেঙে গেছে, মনে হয় ভেঙে গেছে। তাহলে এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা প্রতিসরণের জন্য তার কিছুটা উপরের দিকে, জলের তলে লাঠির অবস্থানটা কিছুটা উপরে হয়। আবার তুমি ধরো কাঁচের গ্লাসে, পরিষ্কার কাঁচের গ্লাসে জল ভর্তি করেছো, সেই জল ভর্তি করে জল তলে উপর থেকে দেখো, তাহলে জল থেকে উপর থেকে দেখলে কি মনে হবে? যে বেটে মনে হবে গ্লাসটাকে, কেন জলে যে মানে গ্লাসের যে নিচের তলটা সেটা কি হয়েছে, কিছুটা উপরের দিকে উঠে আসে। তাহলে এগুলা সবই এইসব প্রতিসরণের কারণ। এর কিছু আছে, মানে বইতে কিছু টাস্ক আছে, সেগুলো তোমরা পড়বে, বলে দিচ্ছি। এই যে জলে ডুবানো মুদ্রা, এটা করবে। তারপরে যে আংশিকভাবে জলে ডুবানো দণ্ড, এটা করবে। এবার কয়েকটা অঙ্ক বলে দিচ্ছি, সেই অঙ্কগুলোও তোমরা এখান থেকে করবে। এখানে প্রত্যেকটা অঙ্ক, এই যে 580 নতুন বই বা পুরনো বই যাই হোক, এখানে যে অঙ্কগুলো আছে, এখানে 1 2 3 4 5 6 7, এগুলো প্রত্যেকটা অঙ্কই করতে হবে। এখানে এই 3-এর অঙ্কটা করবে, 3-এর অঙ্কটা বইতে দাগিয়ে নেবে সবাই। তারপরে তোমাদের একেবারে এখানে 1 করবে, এই 1-এর মাত্রা করবে। এখানে 2-এরটা করবে 2 3 5-এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এই 5 ইম্পর্টেন্ট। 6-এরটা করবে, এই 9-এর মাত্রা করবে 9 দিয়ে এই সংকট কোণের উপর পর্যন্ত আপাতত পড়া থাকবে।